আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের ফরেনসিক মেডিসিন ক্লাসে উপস্থিত শিক্ষার্থী এবং চিকিৎসক বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়ব, মেডিকেল রেজিস্ট্রেশনের সাথে আইনগত সম্পর্ক এবং চিকিৎসক ও রাষ্ট্রের সম্পর্ক। আচ্ছা, মেডিকেল রেজিস্ট্রেশন তো আমরা সবাই বুঝি, তাই না? আপনাদের কারো কি ধারণা আছে মেডিকেল রেজিস্ট্রেশন সম্পর্কে? না স্যার। আচ্ছা আচ্ছা, আপনারা তো সবাই ডিএইচএমএস কমপ্লিট করবেন এক সময় ইনশাল্লাহ। এখন আছেন প্রথম বর্ষে। আস্তে আস্তে আপনারা আরো 3টা বর্ষ আপনারা শেষ করে ইনশাল্লাহ সফলতার সাথে আপনারা যখন আপনাদের ডিএইচএমএস কোর্স সম্পন্ন করবেন ইন্টার্নি করার পরে, তারপর আপনারা যখন আপনাদের আউটডোরে প্র্যাকটিস করবেন, এরপরে আপনারা যখন আপনাদের হোমিওপ্যাথিক বোর্ড থেকে যখন আপনারা আপনাদের সার্টিফিকেটটা কালেকশন করবেন, এর কিছুদিন পরে আপনারা প্র্যাকটিস করার জন্য আপনাদের ডাক্তারি পেশায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য, আমাদের দেশ এবং জনগণের সেবা করার জন্য আপনারা একজন রেজিস্ট্রিকৃত একজন ডক্টর হবেন, রেজিস্টার্ড ডক্টর। এবং আমাদেরকে এই রেজিস্ট্রেশনটা দিয়ে থাকে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড। বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড থেকে আপনারা রেজিস্ট্রেশন পাবেন। এবং যারা অ্যালোপ্যাথিক যারা ডক্টর আছে এবং ডেন্টালের যারা ডক্টর আছে, ওনারা পায় হচ্ছে বিএমডিসি থেকে, বিএম এন্ড ডিসি, অর্থাৎ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, রেজিস্টার্ড ডক্টর। তো এখন এটাই হচ্ছে মূলত রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনি যে প্র্যাকটিস করবেন, আপনি যে ডাক্তারিটা করবেন, এই ডাক্তারিটা করতে গেলে আইনগতভাবে আপনার আপনার তো সনদ তো থাকতেই হবে, পাশাপাশি রাষ্ট্রীয় একটা অন্তর্ভুক্তি লাগবে, রাষ্ট্রীয়ভাবে একটা রেজিস্ট্রেশন আপনার লাগবে। এটাই হচ্ছে আপনার মেডিকেল রেজিস্ট্রেশন। তাহলে আমাদের যারা হোমিওপ্যাথিক যারা ডক্টর আছে, আমরা যারা ডিএইচএমএস করছি, আমরা আমাদেরকে রেজিস্ট্রেশন কারা দিবে তো বলেন তো? যে স্ক্রিনে লেখা আছে নিচে দেখেন, স্যার, কেউ একজন বাংলাদেশ বলেন। হোমিওপ্যাথিক বোর্ড। হ্যাঁ হ্যাঁ, আর যারা অ্যালোপ্যাথিক যারা ডক্টর আছেন, যারা এমবিবিএস করবেন, তাদেরকে কারা দিবে? ওদের বোর্ড আছে, ওই বোর্ডে আচ্ছা, আলাদা বোর্ড আছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল দিবে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে মেডিকেল রেজিস্ট্রেশনের বিষয়। এখন এই ডিগ্রি বা ডিপ্লোমা পাশের পর চিকিৎসক চিকিৎসকরা কি করেন, নিজেদের নামটা রেজিস্ট্রিভুক্ত করার জন্য আবেদন করেন। এবং এই রেজিস্টার্ড চিকিৎসকরা বেশ কিছু সুবিধা পান এই ক্ষেত্রে। আপনি যে রেজিস্টার্ড ডক্টর হবেন, যখন আপনার নামটা রেজিস্ট্রিভুক্ত হবে, তখন বেশ কিছু সুবিধা আপনারা পাবেন। যেমন এখানে আমি বেশ কয়েকটা পয়েন্ট আমি যোগ করেছি। প্রথমত, যে যেটা পাবেন সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট প্রদানের অধিকার। যদিও বা আমরা আমাদের নিজস্ব কোনো হসপিটাল, বিশেষায়িত হসপিটাল না থাকার কারণে আমরা এই কাজটা করতে পারতেছি না, কিন্তু বিশেষ করে অ্যালোপ্যাথিতে দেখা গেছে যে বিশেষায়িত যে হসপিটালগুলো আছে, এখানে ডক্টররা মেডিকেল সার্টিফিকেট দিতে পারে পেশেন্টদেরকে। তাহলে এটা একটা অধিকার, মেডিকেল সার্টিফিকেট প্রদানের একটা অধিকার ডক্টররা পায়। এরপরে সরকারি এবং আধা সরকারি বিভিন্ন চাকরিতে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি দেখবেন, এগুলোতে নিয়োগ পাওয়ার একটা অধিকার পান। আমাদের অনেক হোমিওপ্যাথিক ডক্টররা দেখবেন, বিশেষ করে আমাদের চট্টগ্রামে, আমাদের যে মানে মহানগরে আপনারা দেখবেন, এই বিশেষ করে আমাদের মেয়র সাহেব দেখবেন অনেক হোমিও ডক্টরদেরকে নিয়োগ দিছে আমাদের চট্টগ্রাম সিটিতে, সিটি কর্পোরেশনের ডক্টর আর কি ওনারা। তাহলে এখানে অনেক হোমিও চিকিৎসক এখানে নিয়োগ পেয়েছেন। আবার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন হসপিটালেও কিন্তু হোমিওপ্যাথিক ডক্টরদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, অনেক বিএইচএমএস ডক্টরদেরকে নিয়োগ দিছে। তাহলে রেজিস্ট্রিভুক্ত যদি হন, সেক্ষেত্রে সরকারি এবং আধা সরকারি চাকরিতে আপনারা নিয়োগ পাওয়ার একটা অধিকার পেয়ে যাবেন। এরপরে ফি আদায়ের জন্য আদালতে মামলা দানের একটা অধিকার পাবেন, নির্দিষ্ট একটা ফি আপনারা করতে পারবেন এবং সেটা আদায়ের জন্য আপনারা আদালতে সহায়তা পাবেন। এরপরে বিভিন্ন টক্সিক মেডিসিনের তালিকা তৈরি করতে পারবেন এবং প্রেসক্রিপশন করার অধিকার পাবেন। এটা আইনি ভাবেই পাবেন বিভিন্ন মেডিসিন। এগুলো সব মেডিসিন আসলে মানে জনসাধারণ বা যে কোনো কেউ চাইলেই ব্যবহার করতে পারে না। ডক্টরদের অনুমোদন ছাড়া, মতামত ছাড়া বা পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা যায় না। তাহলে আপনি যদি একজন রেজিস্ট্রিকৃত যদি ডক্টর হন, সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের মেডিসিন গুলা ব্যবহার করার, প্রেসক্রিপশন করার
রাইট আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে যদি আপনি রেজিস্টার্ড ডক্টর হন, আপনি এই ফ্যাসিলিটি গুলো আপনারা পাবেন। তাহলে আমি কি কি বললাম, কেউ একজন বলেন তো। ডিগ্রি বা ডিপ্লোমা পাশের পর চিকিৎসক নিজের নাম রেজিস্ট্রিভুক্ত করার আবেদন করেন। এক্ষেত্রে রেজিস্টার্ড চিকিৎসকরা বেশ কিছু সুবিধা পান। কি কি সুবিধা পান একটু প্রয়োজনে দেখে দেখে হলে বলেন। প্রথমত কি সুবিধা পাবেন? মেডিকেল সার্টিফিকেট সার্টিফিকেট। প্রদানের অধিকার। এরপরে আরেকজন বলেন, 2 নম্বরটা আরেকজনে বলেন। স্যার সরকারি আধা সরকারি চাকরিতে নিয়োগ পাওয়ার অধিকার। আচ্ছা, 3 নম্বরটা আরেকজনে বলেন। স্যার ফি আদায়ের জন্য আদালতে মামলা দায়ের অধিকার। আচ্ছা, এরপরে 4 নাম্বার। অনেক টক্সিক মেডিসিন আছে। হ্যাঁ, অনেকগুলো টক্সিক মেডিসিন যে কোনো কেউ চাইলেই ব্যবহার করতে পারবে না। তাহলে এটা একমাত্র যারা রেজিস্টার্ড যারা ডক্টর আছে তারাই এই ওষুধগুলা প্রেসক্রিপশন করার অধিকার পান। কারণ তারাই বুঝবেন এই ওষুধগুলা কতটুকু পরিমাণে, কতটুকু ডোজ, কি পরিমাণে পেশেন্টকে দিতে হবে। তাহলে এটা ডক্টররা বুঝবেন এবং ডক্টররা প্রেসক্রিপশন করার একটা অধিকার পাবেন। আচ্ছা, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে চিকিৎসকের অধিকার, রাইটস অফ এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো আসবে, আর 2-1টা হয়তো নতুন পয়েন্ট আসবে, একই একই বিষয়। আমি বোঝার সুবিধার জন্য এখানে আরো কিছু পয়েন্ট আমি যুক্ত করেছি। তাহলে চিকিৎসকের অধিকার, রাইটস অফ এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। আচ্ছা, এখানে দেখেন একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের অধিকার রয়েছে রোগী বাছাই করার। রোগী বাছাই করার অধিকার আছে। সব ধরনের রোগী তিনি দেখতে বাধ্য নন জরুরি ক্ষেত্র ছাড়া। মানে আপনাকে সব রোগী দেখতে হবে, আপনাকে কেউ চাইলে বাধ্য করতে পারবে না। তাহলে আপনার একটা অধিকার আছে এটা। ঠিক আছে, আপনার যে যে রোগীগুলো আপনার দেখতে ইচ্ছা হবে আপনি সেগুলো দেখবেন। সব রোগী যে আপনার একদম বাধ্যতামূলক ভাবে দেখতে হবে বিষয়টা আসলে এরকম না। হ্যাঁ, যদি আপনি ধরেন কোনো একটা হসপিটালে, কোনো একটা সরকারি হসপিটালে আপনাকে নিয়োগ দিল, সেক্ষেত্রে অফিসিয়াল রুলস আপনাকে মেনটেন করতে হবে। যে ধরনের পেশেন্ট আপনাকে দেখতে বলা হবে আপনাকে সেগুলো দেখতে হবে, যেহেতু আপনি সেখানে জব করতেছেন। অফিসিয়াল রুলস রেগুলেশন আপনাকে মানতে হবে। নর্মালি আপনি যখন প্র্যাকটিস করবেন আপনাকে কেউ চাইলেই যে কোনো রুগী আপনাকে কেউ দেখাতে পারবে না। আপনার স্বাধীনতা রয়েছে যে আপনি কোন ধরনের রুগীগুলো আপনি দেখবেন, আপনি কোন ধরনের রুগীগুলো আপনি দেখবেন না। ধরেন আপনি চাচ্ছেন যে শুধুমাত্র আপনি চাইল্ড পেশেন্ট গুলা দেখবেন, অন্য রুগী দেখবেন না, আপনার আপনার এখতিয়ার। আপনি চাচ্ছেন যে ফিমেল পেশেন্ট দেখবেন, মেল পেশেন্ট দেখবেন না, সেটাও আপনার আপনার অধিকার রয়েছে। আবার আপনি যদি চান যে শুধু মেল পেশেন্ট দেখবেন, ফিমেল পেশেন্ট বা চাইল্ড পেশেন্ট দেখবেন না, অথবা আপনি বয়স্ক যে পেশেন্ট গুলা আপনি সেগুলাই দেখবেন, অন্য রুগী আপনি দেখবেন না। তাহলে আপনি চাইলে আপনার রুগী কোন ধরনের রুগী আপনি দেখবেন সেই রুগী বাছাই করার অধিকার আপনার রয়েছে। সব ধরনের রুগী দেখার জন্য আপনাকে কেউ বাধ্য করতে পারবে না। জরুরি ক্ষেত্রে আপনাকে, হ্যাঁ, অনেক জরুরি রুগী হঠাৎ পেয়ে গেছেন, সেক্ষেত্রে আপনাকে হয়তো রুগীটা দেখতে হতে পারে। তবে নর্মালি আপনাকে কেউ বাধ্য করতে পারবে না কোনো পেশেন্ট দেখার জন্য। এবং যুক্তিসঙ্গত পারিশ্রমিক গ্রহণ করবেন। যুক্তিসঙ্গত পারিশ্রমিক গ্রহণ করবেন, তবে যেখানে নির্দিষ্টভাবে বিনামূল্যে সেবা দান করা উচিত তা করবেন। ধরেন অনেক সময় আমাদের বিভিন্ন ফ্রি মেডিকেল ক্যাম্প হয়, বা অনেক সময় আমাদের কিছু গরিব পেশেন্ট থাকে। হ্যাঁ, অনেক সময় অনেক মানে অভাবী, অনেক মানে দরিদ্র অনেক রোগী আমাদের চেম্বারে আসতে পারে, তাদের ক্ষেত্রে আমাদের ফ্রি ট্রিটমেন্টও দেওয়া লাগতে পারে। এটা এখানে বলা হচ্ছে। এরপরে দেখেন আমাদের 2 নম্বর যেটা এখানে অধিকার বলা হচ্ছে, যে রোগীর চিকিৎসার জন্য প্রয়োজন হলে তিনি মারাত্মক ওষুধ মানে ডেঞ্জারাস ড্রাগ যথাবিহিত মাত্রায় প্রেসক্রাইব করবেন। কারণ এখানে তো অনেক ওষুধ আছে, যে পয়জনাস মেডিসিন থাকতে পারে। হ্যাঁ, অনেকগুলা অনেক আহ মানে পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত অনেক ওষুধ থাকতে পারে। তাহলে এই ওষুধগুলা প্রয়োজন হলে চিকিৎসক চাইলে ব্যবহার করতে পারবেন। তবে সেক্ষেত্রে রোগীর নাম ঠিকানা আহ স্পষ্ট অক্ষরে লিখবেন, এবং তিনি তার পূর্ণ নাম সহ স্বাক্ষর করবেন। আপনি যে প্রেসক্রিপশনটা দিলেন সেখানে আপনার পূর্ণ নাম, আপনার সিল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, সিল ডিল দিয়ে আপনি সাইন করে দিতে হবে কিন্তু প্রেসক্রিপশনে। মানে আপনার চিকিৎসায় পেশেন্ট এই ওষুধটা কতটুকু মাত্রায় গ্রহণ করলো এটা একটা ডকুমেন্টারি থাকতে হবে, একটা ডকুমেন্ট থাকতে হবে। এরপরে আমাদের 3 নম্বর যে অধিকারের কথা বলা হচ্ছে, তিনি জন্ম, মৃত্যু, অসুস্থতার সার্টিফিকেট এবং জখম, ময়নাতদন্ত বা অন্যান্য রিপোর্ট
যা তার কাছে আইনানুগভাবে চাওয়া হয় তা দিতে পারবেন। এরপরে তিনি অফিসিয়াল নিয়োগ পাবেন। তিনি অফিসিয়াল বিভিন্ন অফিসে তিনি নিয়োগ পেতে পারেন। এরপর তিনি মেডিকেল আইন সংক্রান্ত কোনো তদন্তে কিংবা কোনো আদালতে মেডিসিন, সার্জারি বা ধাত্রীবিদ্যা বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে সাক্ষী প্রদান করতে পারবেন। এরপর সর্বশেষ তিনি কোনো মেডিকেল আইন সংক্রান্ত ব্যাপারে জুরি কিংবা তদন্তকারী অধিকর্তা হিসেবে কাজ করবেন না। ঠিক আছে, তিনি মেডিকেল আইন ঠিক আছে, কিন্তু তিনি সেখানে তদন্তকারী অধিকর্তা হিসেবে তিনি কাজ করবেন না। তাহলে এগুলো গেল হলো কি চিকিৎসকের অধিকার। তাহলে আমরা একটু পয়েন্টগুলো একটু মানে আপনাদের কাছ থেকে শুনি। যে পয়েন্টগুলো বললাম আপনারা একে একে করে পয়েন্টগুলো যদি একটু বলেন আর কি, আমার বলার পরে যদি আপনারা কেউ একজন যদি বলেন একজন একজন করে, তাহলে আপনাদের মনে থাকবে বিষয়গুলা। তাহলে আমি কি নিয়ে আলোচনা করছিলাম? চিকিৎসকের অধিকার, রাইটস অফ এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। এখানে প্রথম যে অধিকারের কথা বলা হয়েছে কেউ একজন বলেন। স্যার, রোগী বাছাই করা সব ধরনের রোগী তিনি দেখতে বাধ্য নন, জরুরি ক্ষেত্র ছাড়া। তিনি যুক্তিসঙ্গত পারিশ্রমিক এর জন্য গ্রহণ করবেন, তবে যেখানে নির্দিষ্টভাবে বিনামূল্যে সেবা দান করা উচিত তা করবেন। ঠিক আছে, এরপরে 2 নম্বরটা কেউ একজন বলেন। রোগীর চিকিৎসার জন্য প্রয়োজন হলে তিনি মারাত্মক ওষুধ, ডেঞ্জার ড্রাগ যথাবিহিত মাত্রায় প্রেসক্রাইব করবেন, তবে সেক্ষেত্রে রোগীর নাম, ঠিকানা স্পষ্ট করে লিখবেন এবং তিনি ওনার পূর্ণ নাম সহ স্বাক্ষর করবেন এবং রেজিস্ট্রেশন নং দিবেন। আচ্ছা, এরপরে 3 নম্বরটা কেউ একজন বলেন। স্যার, তিনি জন্ম, মৃত্যু, অসুস্থতা সার্টিফিকেট এবং জখম ময়নাতদন্ত বা অন্যান্য রিপোর্ট যা তার কাছে আইনগতভাবে চাওয়া হয় তা দিতে পারবেন। এরপরে আরেকজন বলেন, এটা 4 নম্বরটা। তিনি অফিসিয়াল নিয়োগ পাবেন। আচ্ছা, এটা আরেকজনে বলেন। তিনি কে জানি বলতে চাইলেন, বলেন। স্যার, তিনি মেডিকেল আইন সংক্রান্ত কোনো তদন্তে কিংবা কোনো আদালতে মেডিসিন, সার্জারি বা ধাত্রীবিদ্যা বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে সাক্ষী প্রদান করতে পারবেন। আচ্ছা, এরপরে সর্বশেষ তিনি কোনো মেডিকেল আইন সংক্রান্ত ব্যাপারে জুরি কিংবা তদন্তকারী অধিকর্তা হিসেবে কাজ করবেন না। আচ্ছা, এটা একটা বিষয় গেল। তাহলে আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, আপনারা তো এখন তাহলে বুঝতে পারলেন যে রেজিস্টার্ড চিকিৎসক হতে গেলে আমাদের কি করতে হবে এবং আমাদের চিকিৎসক হিসেবে আমরা কি কি রাইটস বা কি কি অধিকারগুলো পাবো। এগুলো তো ক্লিয়ার হলেন মোটামুটি? ক্লিয়ার হয়েছেন? জি স্যার। আচ্ছা, জি আমরা স্যার, তাহলে এখন আমাদের নেক্সট আলোচনায় চলে যাচ্ছি। এখন আমরা ধরেন রেজিস্ট্রেশন পেলাম, আমরা চিকিৎসক হিসেবে আমরা আমাদের ডাক্তারি কাজ চালিয়ে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে আমাদের রেজিস্ট্রেশনটা বাতিল হতে পারে। এই বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে। রেজিস্ট্রেশন পেয়ে যাওয়া মানেই কিন্তু মানে ইচ্ছা মতো ডাক্তারি করে গেলাম, বিষয়টা এরকম না। এখানে আমাদের কিছু বাধ্যবাধকতা আছে, কিছু নীতি নৈতিকতার বিষয় আছে, কিছু আইন আছে। হ্যাঁ, কিছু আইন আছে, আমাদের এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। এগুলো যদি আমরা ঠিকঠাক মতো আমাদের ডিউটি পালন না করি, সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন কিন্তু ক্যান্সেল হতে পারে। যেমন পেশাগত ব্যাপারে সদাচরণের দায়ে দোষী সাব্যস্ত হলে, হ্যাঁ, অসদাচরণের দায়ে যদি কেউ দোষী সাব্যস্ত হয় পেশাগত ব্যাপারে, এখানে যদি বা সদাচরণ লিখতে হবে অসদাচরণ, হ্যাঁ, পেশাগত ব্যাপারে অসদাচরণের দায়ে যদি কেউ দোষী সাব্যস্ত হয়, সেক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে তার রেজিস্ট্রেশন বাতিল হতে পারে। এখন রোগীর চিকিৎসা ও অ্যানেস্থেসিয়া প্রয়োগে অযোগ্য ব্যক্তিকে সাহায্য করলে, আচ্ছা, অ্যানেস্থেসিয়া আসলে বিশেষ করে এটা একটা সার্জিক্যাল বিষয়। সার্জারি করার আগে যে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, সেক্ষেত্রে যিনি অযোগ্য ব্যক্তি, যিনি সার্জন না বা এমন কোনো ব্যক্তিকে অ্যানেস্থেসিয়া দিতে সাহায্য করলো ডক্টর, এই ধরনের কোনো ঘটনা প্রমাণিত হলে কিন্তু রেজিস্ট্রেশন ক্যান্সেল হতে পারে। এরপর রোগী সংগ্রহের জন্য এজেন্ট বা প্রচারক নিয়োগ করলে, অনেকে দেখবেন বিভিন্ন এজেন্ট নিয়োগ করে
যে একটা রুগী যদি আনতে পারে, রুগীর কাছ থেকে যদি 1000 টাকা ফি নিতে পারে, তাহলে 500 টাকা ডাক্তারের, 500 টাকা ওই এজেন্টের। এভাবে অনেকে কি করে, ওই এজেন্ট নিয়োগ করে বিভিন্ন জায়গায়, রুগী যেন কালেকশন করে, রুগী যেন স্বীকার করে। তাহলে এরকম রুগী সংগ্রহের জন্য কোনো এজেন্ট বা প্রচারক নিয়োগ করা যাবে না। এরপরে 4 নম্বরে, অন্য চিকিৎসকের ক্ষতি করে নিজের সুনাম প্রচার করতে থাকলে। ধরেন কোন একটা রুগী আসলো, এখন আপনি রুগী বললো যে আমি আগে অমুক ডক্টরের কাছে আমি ট্রিটমেন্ট করছি, কিন্তু আপনি বললেন যে আরে অমুক ডাক্তারের কাছে গেছেন, উনি তো কিছুই জানে না, উনি তো ডাক্তারের কিছুই জানে না, হাই হাই আপনি কেন ওনার কাছে গেলেন? ঠিক আছে। অথবা ধরেন এমনও হয়, বিশেষ করে ধরেন আমাদের একজন হোমিও ডাক্তার, একজন রেজিস্টার্ড হোমিও ডাক্তার, কোনো অনেক সময় দেখা গেছে আমাদের কোনো অ্যালোপ্যাথ ডক্টরের কাছে গেল, এখন দেখা গেল যে উনি বললেন যে হাই হাই আপনি হোমিও হোমিও ডাক্তারের কাছে গেছেন, ওগুলো তো কোনো ডাক্তারই না। মানে বিষয়টা এরকম আর কি। তা এখন এই ধরনের কোন একজন ডক্টর যদি, বিশেষ করে আমরাও যদি করি, অন্য ডক্টরের কোনো আমরা দুর্নাম করে যদি নিজেদের সুনাম প্রচার করতে থাকি, এই বিষয়টা যদি প্রতীয়মান হয় এবং তদন্তে যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন হারানোর সম্ভাবনা থাকে। এরপরে টিভি, রেডিও বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রোগী সংগ্রহ করার জন্য বক্তৃতা দিলে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। টিভি, রেডিও বা ফেসবুকে, মানে আপনারা রুগী কালেকশনের জন্য অনেকে দেখবেন অ্যাড দেয়, অ্যাড করা যাবে না, ওখানে কোনো বক্তব্য দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি কোনো শিক্ষণীয় কোনো আলোচনা আপনি দিতে পারেন, সেগুলো দেখে কেউ যদি আকৃষ্ট হয় সেটা ভিন্ন কথা। তবে আপনি রুগী সংগ্রহ করার পারপাসে যদি আপনি কোনো লেকচার দেন, সেক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু আপনার রেজিস্ট্রেশন ক্যান্সেল হতে পারে। আচ্ছা, তাহলে তাহলে এগুলো গেল। এখন আপনারা কেউ একজন একটু বলবেন, একটু দেখে দেখে একটু স্লাইড গুলো একটু বলবেন। এটা হচ্ছে রেজিস্টার্ড চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল হতে পারে যে সকল কারণে। আমাদের প্রথম কারণটা কি, কেউ একজন বলেন? পেশাগত ব্যাপারে অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত হলে। হ্যাঁ, আমি স্পেলিংটা ঠিক করে দিই। পেশাগত ব্যাপারে অসদাচরণের দায়ে কেউ যদি দোষী সাব্যস্ত হয়, ঠিক আছে, আমি জি। স্পেলিংটা ঠিক করে দিলাম। আচ্ছা, আমাদের নেক্সট স্লাইডটা কেউ একজন বলবেন? হ্যাঁ, বলেন। স্যার, রোগীর চিকিৎসা ও অ্যানেস্থেসিয়া প্রয়োগে অ্যানেস্থেসিয়া। অযোগ্য হ্যাঁ, ব্যক্তিকে anesthesia। সাহায্য করলে। আচ্ছা, রোগীর চিকিৎসা করার জন্য অযোগ্য কোনো ব্যক্তি, যিনি ডাক্তার না, ওরকম ব্যক্তিকে আপনি ডাক্তারি করার জন্য হেল্প করছেন। ধরেন একজন ভুয়া ডাক্তার বা যিনি মেডিকেল ডক্টর না, রেজিস্টার্ড ডক্টর না, হ্যাঁ, তিনি দেখা গেছে ডাক্তার সেজে কোথাও বসে গেছে এবং আপনার কাছ থেকে হেল্প নিয়ে উনি চিকিৎসা চালাই যাচ্ছে রোগীদেরকে, আপনাকে ফোন দিচ্ছে, স্যার এই যে রুগী আসছে, এই রুগীকে কি ওষুধ দিব, কারণ আপনি ওনাকে হেল্প করলেন। আপনি ওনাকে হেল্প করতে পারবেন না, এই ধরনের অযোগ্য ব্যক্তিকে হেল্প করা যাবে না। আর যারা সার্জন আছেন, তারা অ্যানেস্থেসিয়া দেওয়ার ব্যাপারে কখনো অযোগ্য ব্যক্তিকে সাহায্য করবেন না। আচ্ছা, তাহলে 3 নম্বর কি, 3 নম্বর পয়েন্টটা বলেন। স্যার, রোগী সংগ্রহের জন্য এজেন্ট বা প্রচারক নিয়োগ করলে। আচ্ছা, আর 4 নম্বর পয়েন্টটা? অন্য চিকিৎসকের ক্ষতি করে নিজের সুনাম প্রচার করতে থাকলে। আচ্ছা, এই পয়েন্টটা অন্য কেউ বলেন। 5 নম্বর পয়েন্টটা? টিভি, রেডিও বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রোগী সংগ্রহ করার জন্য বক্তৃতা দিলে। এই বিষয় গেল। 6 নম্বরে চিকিৎসা বিষয়ক ম্যাগাজিন ও পত্রিকা ছাড়া অন্য কোনো সাধারণ পত্র পত্রিকায় রোগীদের আকৃষ্ট করার জন্য প্রবন্ধ লেখা। আচ্ছা, এই কাজগুলো করা যাবে না, আমাদের এই বিষয়গুলো সম্পর্কে অ্যালার্ট থাকতে হবে। আচ্ছা, চিকিৎসক এবং রাষ্ট্রের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, চিকিৎসক এবং রাষ্ট্রের মধ্যে একটা সম্পর্ক আছে। তো এটার আগে আমি একটা পয়েন্ট নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে এখানে স্লাইডে আসে নাই, সেটা হচ্ছে ডিউটিস অফ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, অর্থাৎ একজন মেডিকেলের যিনি রেজিস্টার্ড ডক্টর, তার কিছু ডিউটি আছে, কিছু কর্তব্য আছে, কর্তব্য বিষয়ে কিছু কথা আমি বলবো। তো যখন কোনো একজন ডক্টর যখন একজন রোগীকে ট্রিটমেন্ট করতে রাজি হন, তখন কিন্তু দুই পক্ষের মধ্যে একটা চুক্তি হয়, হয় কিনা? দুইটা পক্ষের মধ্যে একটা কি হয়, একটা চুক্তি হয়। আচ্ছা, কি ধরনের চুক্তি হয়? মানে তখন ডাক্তার এবং রোগীর আইনত একটা সম্পর্ক প্রতিষ্ঠা হয়ে যায়, কিন্তু আইনগত একটা সম্পর্ক। চুক্তিটার বেশিরভাগ অংশ উজ্জ্ব থাকে, অর্থাৎ ইমপ্লাইড কন্ট্রাক্ট বলা হয়।
এবং কোনো লিখিত চুক্তি কিন্তু হয় না। অনেক সময় দেখবেন আমাদের রুগী যেগুলো আসে আমরা কিন্তু কোনো লিখিত দলিল বা কোনো চুক্তি করি না, তারপরে একটা কিন্তু চুক্তি হয়ে যায় এখানে। এবং আইন বলে যে উভয় পক্ষই পরস্পরের প্রতি কর্তব্য সম্পর্কে উহাকে বহাল, এবং চিকিৎসকের রোগীর প্রতি কর্তব্য বেশিরভাগই এই উদ্যোগ চুক্তির উপর নির্ভর করে প্রতিষ্ঠিত। এবং এটা কিন্তু কোড অফ মেডিকেল ইথিক্স বলে একটা বিষয় আছে, অর্থাৎ মেডিকেল নীতিমালার গিডো লেখায় এটার আলোচনা আছে। তারপরে কিছু বলি, যেমন দেখেন রোগীর চিকিৎসায় তিনি প্রয়োজনীয় দক্ষতা, যত্ন, বিচার বুদ্ধি এবং মনোযোগ প্রয়োগ করবেন। এই দক্ষতা তার সহকর্মী অন্যান্য চিকিৎসকের মতো গড়পড়তা হলেই চলবে। একজন কনসালটেন্ট বা বিশেষজ্ঞের কাছে যে দক্ষতা আশা করা হয় তার কাছে সে দক্ষতা অপ্রত্যাশিত। তিনি রোগীকে সারিয়ে তুলবেন কিংবা তার অবস্থার উন্নতি ঘটবে এমন গ্যারান্টি দিবেন না বা দেন না তিনি। আমরা কখনো গ্যারান্টি দিয়ে চিকিৎসা করব না। গ্যারান্টি দিয়ে চিকিৎসা করা কিন্তু আইনত দণ্ডনীয়। আপনারা দেখবেন অনেকে কিন্তু গ্যারান্টি দিয়ে ট্রিটমেন্ট করতে চায়। আপনারা গ্যারান্টি দিয়ে চিকিৎসা আপনারা কখনো করবেন না। তিনি যা কিছু করবেন রোগীর মঙ্গল কামনা করে করবেন। এবং চিকিৎসক সততার সাথে চিকিৎসার স্বীকৃত যে কোনো তথ্য প্রয়োগ করতে পারবেন, কিন্তু রোগীর অনুমতি ছাড়া কোনো ধরনের পরীক্ষামূলক চিকিৎসা তিনি করবেন না। কারণ একটা নতুন ওষুধ আসছে, এই ওষুধটা রোগীটাকে দিয়ে দেখি কেমন কাজ করে, এই ধরনের কোনো কাজ রোগীর অনুমতি ছাড়া আপনি করতে যাবেন না কখনো। যদি কোনো চিকিৎসক রোগীকে বিনামূল্যে দেখতে স্বীকৃত হন, রাজি হন, তাহলেও আইনগত বাধ্যবাধকতা থেকে তিনি মুক্ত নন। কেননা তিনি স্বেচ্ছায় তার প্রাপ্য ছেড়ে দিলেও রোগী তার অধিকার খর্ব করবে না। পূর্বে চিকিৎসা না দিয়ে থাকলে কিংবা পূর্বে চুক্তিবদ্ধ না হলে কোনো চিকিৎসক রোগী দেখতে বাধ্য নন। আচ্ছা, এখন যে আমাদের যে হোমিও আইন পাশ হয়েছে ওখানেও কিন্তু বলা আছে যে আপনারা ই করবেন না, মানে কোনো মেডিসিন ফ্রি দিবেন না রোগীদেরকে, এরকম একটা কথা আসছে কিন্তু আমি দেখছিলাম এটা। পূর্বে চিকিৎসা না দিয়ে থাকলে কিংবা পূর্বে চুক্তিবদ্ধ না হলে কোনো চিকিৎসক রোগীকে দেখতে বাধ্য নন। সামরিক কারণ ছাড়া কোনো অবস্থাতেই কোনো পুলিশ কর্মকর্তা কিংবা অন্য কোনো কর্মকর্তা চিকিৎসকের সম্মতি ছাড়া তাকে দিয়ে রোগী দেখানোর জোর খাটাতে পারবেন না। মানে কোনো পুলিশ এসে যদি বলে যে ওই রোগীটা আপনার দেখতেই হবে বাধ্যতামূলক, কোনো পুলিশ আপনাকে এসে ফোর্স করতে পারবে না। কোনো দুর্ঘটনায় পুলিশ চিকিৎসককে ডাকলে তিনি প্রাথমিক চিকিৎসা এবং উপদেশ দিয়ে ছেড়ে দিতে পারেন, তাতে ডাক্তার রোগী সম্পর্ক প্রতিষ্ঠিত হয় না। তবে যে এলাকায় চিকিৎসক নাই সেখানে সবাইকে চিকিৎসা দেয়া একজন চিকিৎসকের নৈতিক ও পেশাগত দায়িত্ব। ধরুন আপনি এমন একটা এলাকায় আছেন ওখানে আর কোনো ডাক্তার নাই, তাহলে ওখানে আপনি যদি সবাইকে চিকিৎসা না দেন তাহলে এটা কিন্তু আপনার নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হবেন। আপনাকে সবাইকে তখন চিকিৎসা দিতে হবে এবং পেশাগত দায়িত্বের পর্যায়ে পড়বে। আর কোনো দাতব্য চিকিৎসালয়ে কার্যরত কোনো চিকিৎসক সব রোগীকে চিকিৎসা দিবেন, কারণ একটা দাতব্য চিকিৎসালয়ে যদি আপনি থাকেন সেক্ষেত্রে দাতব্য চিকিৎসালয়টা যারা পরিচালনা করে তারা হয়তো আপনাকে একটা স্যালারি দিবে। যেমন আমি ইসকপ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের একটা দাতব্য চিকিৎসালয়ে আমি একটা সময় ট্রিটমেন্ট দিছিলাম, এবং আমাকে একটা যাতায়াত খরচ বাবদ একটা সম্মানী তারা দিত, এবং যত ধরনের রোগী আসতো সবগুলা রোগী আমি দেখতাম। তাহলে আপনি যখন কোনো একটা দাতব্য চিকিৎসালয়ে নিয়োগ পাবেন, কাজ করবেন এবং আপনাকে কোনো একটা সম্মানী দিবে, তখন আপনাকে যে কন্ডিশনে ওনারা বলবে যে সব রোগী আসলে দেখতে হবে, আপনি তখন সব রোগী আপনি দেখবেন। আর একজন চিকিৎসক তার রোগীকে বিনা নোটিশে ত্যাগ করতে পারবেন না। তিনি যতদিন প্রয়োজন চিকিৎসা প্রদান এবং দেখাশোনা করবেন। তবে কিছু কারণ আছে যে কারণগুলোর জন্য আপনারা চাইলে আপনাদের রোগীকে ছেড়ে দিতে পারবেন। যেমন যখন আপনার রোগী যখন বলবে যে স্যার আপনার কাছ থেকে তো অনেকদিন ট্রিটমেন্ট করলাম, আসলে আমার মনে হচ্ছে যেন একটু মানে অন্য কোনো আপনার সিনিয়র কোনো ডক্টর থাকলে যদি একটু রেফার করে দেন, অনেকদিন হয়ে গেল আমার রোগ তো সারতেছে না। অর্থাৎ রোগী নিজেই চাচ্ছে যে আরেকজন ডক্টরকে তিনি দেখাবেন। এক্ষেত্রে আপনার রোগী ধরে রাখার দরকার নাই, আপনার রোগীকে আপনি সিনিয়র কোনো কেউ থাকলে, ভালো কোনো ডক্টর থাকলে ওখানে রেফার করে দেন, বা চিকিৎসক যেখানে যেতে চায় সেখানে আপনি পাঠান। আর যখন চিকিৎসক নিশ্চিত যে রোগী তার উপদেশ মতো ওষুধপত্র সেবন করছে না, যেমন আমাদের আমাদের ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান, উনি একজন যুবরাজের ট্রিটমেন্ট করেছিলেন, একজন রাজপুত্রের। এখন রাজপুত্রকে তিনি মদ্যপান করতে নিষেধ করেছিলেন, মানে খুব সিভিয়ার একটা অবস্থা থেকে তিনি, এটা সম্ভবত অস্ট্রিয়ার নাকি ভিয়েনার ভুলে গেলাম আমি, সম্ভবত অস্ট্রিয়ার, মানে রাজপুত্র খুব কঠিন রোগে আক্রান্ত হয়েছিল, এবং তিনি সেখান থেকে ট্রিটমেন্ট করে রাজপুত্রকে যখন সুস্থ করা হলো তখন রাজপুত্রকে তিনি বললেন যে আপনি মদ্যপান করবেন না, কিন্তু তখনও রাজপুত্র মদ্যপান করা চালিয়ে গেল এবং অসুস্থ হয়ে গেল। তো পরবর্তীতে হ্যানিম্যান স্যার নিজেই ওই রাজপুত্রের চিকিৎসা ত্যাগ করলো, বলতো যে আমি এই রাজপুত্রের চিকিৎসা আর করবো না, এবং রাজপুত্র মারা গেল। পরবর্তী সময় হ্যানিম্যান এটার জন্য সরকারের রোষানলে পড়ছিল। ঠিক আছে, এখন প্রধানমন্ত্রীর ছেলে, রাজার ছেলে যদি মদ্যপান করে এবং ডক্টর যদি চিকিৎসা না করে, এটা ডক্টরের অধিকার আছে। তাহলে এখন আপনি যখন নিশ্চিত হবেন যে আপনার রুগী আপনার কথা মতো ওষুধও খাচ্ছে না, আপনার নিয়ম কানুন গুলো মানতেছে না, সেক্ষেত্রে আপনি চাইলে ওই রুগীটা আপনি ছেড়ে দিতে পারেন। এবং আপনি
চিকিৎসক হিসেবে রুগী দেখার পরে আপনার একটা পারিশ্রমিক পাওয়ার কথা, যে পারিশ্রমিকটা পাওয়ার কথা এটা রুগী দিচ্ছে না, রুগী আপনার ফিটা দিচ্ছে না, তাহলে আপনি চাইলে ওই রুগী ছেড়ে দিতে পারেন। কারণ আপনি চিকিৎসা করতেছেন, আপনি একটা ফি পাওয়ার রাইট রাখেন, আপনি চাইলে অন্য কাজ করতে পারতেন। হ্যাঁ, আপনার তো এটা এখানে এখানে শুধু আপনি সেবা দিয়ে দিচ্ছেন ঠিক আছে, কিন্তু এখান থেকে তো আপনার একটা আয়ের উৎস এটা। হ্যাঁ, আপনার ফ্যামিলি চলবে। এখন রুগী যদি আপনার প্রাপ্য সম্মানীটুকু, প্রাপ্য পারিশ্রমিকটুকু যদি আপনাকে যদি না দেয়, সেক্ষেত্রে আপনি চাইলে ওই রুগীটা না, চাইলে নাও দেখতে পারেন। আর যখন চিকিৎসক, মানে আপনি যখন মনে করবেন যে রুগীটা এ, রোগের ভান করতেছে, আসলে সে রুগী না, রোগের ভান করে চেম্বারে আসতেছে, হ্যাঁ রুগী সেজে চেম্বারে আসতেছে। যেমন দেখেন আপনারা যখন চেম্বারে প্র্যাকটিস করবেন, হয়তো দেখবেন কোনো মহিলা রুগী, বিশেষ করে পুরুষ ডক্টর হলে দেখবেন যে সে রুগী সেজে আসছে, কারণ ওই ডাক্তারকে তার ভালো লাগে, ওই ডাক্তারের সাথে সে প্রেম করতে যাচ্ছে, সে ভান করে রুগী সেজে আসছে, আপনি জানছেন ডাক্তার হিসেবে। সেক্ষেত্রে আপনার কর্তব্য হচ্ছে ওই রুগীটাকে ছেড়ে দেওয়া, ওই রুগীটা না দেখাই আপনার উচিত। কারণ এখানে তো সে রুগী না, সে তো ভান করে এসে আপনার সময় নষ্ট করতেছে, এই সময় আপনি অন্যান্য অসুস্থ রুগীদের পিছনে, অসুস্থ রুগীদের সেই সেবায় আপনি ব্যয় করতে পারবেন। আর যখন চিকিৎসক তার অসুস্থতার জন্য রুগী দেখতে অসমর্থ, এসব ক্ষেত্রে চিকিৎসক নোটিশ দিবেন যেন রুগী অন্য চিকিৎসকের সাহচর্য পায়। যেমন ধরেন আপনি অসুস্থ হয়ে গেছেন কোনো কারণে, কিছুদিন রেস্টে আছেন, সেক্ষেত্রে আপনার রুগীরা কি করবে? আপনি রুগীদের বলে দিবেন আমি অসুস্থ, আমি যেহেতু অসুস্থ বিশ্রামে আছি, আপনারা কাইন্ডলি একটু অন্য কোনো ডক্টরের কাছে যান, আপনাদের চিকিৎসা কন্টিনিউ করেন। তাহলে এই বিষয়ে আপনারা তখন রুগী চাইলে ছেড়ে দিতে পারবেন, অর্থাৎ চিকিৎসক চাইলে নিজের অসুস্থ অবস্থায় থাকাকালীন সময়ে নিজের রুগীদেরকে ছেড়ে দিতে পারে বা অন্য কোথাও অন্য কোনো চিকিৎসকের পরামর্শ নিতে বলতে পারে। আরেকটা বিষয় মাথায় রাখবেন যে চিকিৎসা যখন করবেন, যখন আপনি চেম্বারে থাকবেন বা হসপিটালে ডিউটি করবেন, অবশ্যই আপনার পোশাক আশাক এবং রোগীদের স্পর্শ করার জন্য যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করবেন, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এবং রোগীকে যে ওষুধ দিবেন অবশ্যই ভালো কোম্পানির ভালো মানের ওষুধ দিবেন, উপযুক্ত ওষুধ দিবেন। এবং চিকিৎসকের যদি ডিসপেন্সারি না থাকে, সেক্ষেত্রে চিকিৎসক যদি প্রেসক্রিপশন দেন, প্রেসক্রিপশনের মধ্যে স্পষ্ট করে ওষুধের নাম লিখবেন, বোঝা যায় মতো, প্রয়োজনে সবগুলো ক্যাপিটাল লেটার দিয়ে লিখবেন। হ্যাঁ, সংক্ষিপ্ত শব্দে ওষুধ সচরাচর লিখবেন না, যেন ফার্মেসিতে গেলে ফার্মেসিওয়ালারা যেন বুঝতে পারে ওষুধের নাম। পূর্ণ নামটা লিখে দিবেন। ওষুধ এবং পথ্যের পূর্ণ বিবরণ রোগীকে সাধারণ ভাষায় বুঝিয়ে দিবেন, প্রয়োজনে প্যাডের মধ্যে প্রেসক্রিপশনের মধ্যে লিখে দিবেন ওষুধের পরিমাণ এবং কতটুকু কি পরিমাণে ওষুধ খাবে এটা বলে দিবেন। এবং তিনি যদি মনে করেন কোন একজন বিশেষজ্ঞর সাথে পরামর্শ করতে চান, সেক্ষেত্রে জটিল এবং ধরেন খুব খারাপ রোগের রোগী আর কি, সেক্ষেত্রে কোনো বিশেষজ্ঞের সাথে চাইলে পরামর্শ করতে পারবেন আপনারা। তারপর জীবনের প্রতি ঝুঁকিপূর্ণ কোনো অপারেশন যদি দরকার হয়, সেক্ষেত্রেও কোনো বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা যেতে পারে। এরপরে অপরাধমূলক আঘাতপ্রাপ্ত রোগীর জটিল অপারেশনের ক্ষেত্রে নিজেরা না করে সেটা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করতে হবে। আর জন্ম নেবার পূর্বে কোনো বাচ্চার উপর ধ্বংসাত্মক অপারেশন যদি করতে হয়, সেক্ষেত্রে বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে হবে। আর যখন চিকিৎসামূলক গর্ভপাত করে কোনো মহিলাকে মৃত্যুর হাত থেকে বা পুরাতন রুগ্ন অবস্থা থেকে বাঁচাতে হবে, তখনও বিশেষজ্ঞের সহায়তা নিতে হবে। আর যখন কোনো মহিলার উপর অবৈধ গর্ভপাতের চেষ্টার অপারেশন করার পরে চিকিৎসা চাচ্ছেন, তখনও বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। যখন রোগীকে বিষক্রিয়ায় আক্রান্ত মনে হয়, মানে কেউ রোগীটাকে বিষ খাওয়াই দিছে মনে করবেন, তখন এবং সেটা যদি অপরাধমূলক হয়, তাহলে বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে হবে। এছাড়া চিকিৎসারত চিকিৎসক রোগী এবং তার আত্মীয় স্বজনের ইচ্ছার মূল্য দিবেন, মানে রুগীরা কি চায়, রুগীর আত্মীয় স্বজনরা কি চায়, এটা ওনাদের সাথে আগে কথা বলে নিবেন। তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখন আসেন আমাদের নেক্সট পয়েন্ট, চিকিৎসক ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক। আচ্ছা, চিকিৎসক হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে রোগীদের অনেক গোপন বিষয় আমরা জানবো, তবে আদালতের নির্দেশে চাইলে চিকিৎসক সেটা আদালতে প্রকাশ করতে পারবে। আদালত যদি জানতে চায় ওই রোগীটা সম্পর্কে কোনো তথ্য, তাহলে কিন্তু চাইলে জানতে পারবে। এটাই নিয়ম সব প্রতিষ্ঠান। আপনারা ব্যাংকগুলোতেও দেখবেন কোন একটা গ্রাহক, ব্যাংকের কোন একটা গ্রাহক, তার অ্যাকাউন্টে কত আছে ওই গ্রাহক ছাড়া অন্য কেউ চাইলে জানতে পারবে না। কিন্তু আদালত যদি জানতে চায় মানি লন্ডারিং এর কোনো বিষয় থাকে, তাহলে দেখবেন আদালত তখন ব্যাংক কর্তৃপক্ষের কাছে আদালত যদি তলব করে যে ওই গ্রাহকের আপনারা হিসাব নিকাশ দেন, ওরা অ্যাকাউন্টের তথ্য দেন, স্টেটমেন্ট দেন, কত টাকা লেনদেন করছে, অবৈধ লেনদেন আছে কিনা, তখন ব্যাংক কিন্তু দিতে বাধ্য থাকে। তো ডক্টরের ক্ষেত্রে একই অবস্থা, রোগীর অনেক গোপন তথ্য ডক্টরের কাছে থাকবে। হ্যাঁ, অনেক গোপন বিষয় ডক্টরের জানা থাকবে। আদালত যখন জানতে চাইবে, আদালত যখন নির্দেশ দিবে, তখন চিকিৎসক সেটা প্রকাশ করে দিতে বাধ্য থাকবে।
এরপর মনে করেন কোনো জখমের রোগী আসছে, মারামারি হয়েছে, কোথাও কাটাছেঁড়া হয়েছে, জখম হয়েছে, এই ধরনের কোনো রোগী আসছে, তাহলে চিকিৎসকের উচিত অবশ্যই পুলিশকে খবর দেওয়ার। কারণ এখানে যদি রোগীটা যদি মারা যায়, আঘাতপ্রাপ্ত রোগীটা যদি মারা যায়, চিকিৎসক অনেক সময় কিন্তু এই মানে সমস্যায়, আইনি জটিলতায় পড়তে পারে। এবং জখমের রোগী আসলে সেজন্য অবশ্যই চিকিৎসকের উচিত পুলিশকে খবর দেওয়া, কারণ এটা গুরুতর কোনো অপরাধের কারণে হতে পারে। কেউ যদি আত্মহত্যার চেষ্টা করে, সেটা অবশ্যই পুলিশকে জানাতে হবে, আত্মহত্যা যদি কোনো একটা কেস থাকে। এটা একটা বিষয়। আমরা পড়ছি হচ্ছে চিকিৎসক ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক, এই টপিকটা নিয়ে মূলত পড়ছি আমরা। চিকিৎসা হচ্ছে মানুষের মৌলিক অধিকার, মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। তাহলে এই পাঁচটা মৌলিক অধিকারের একটা অন্যতম একটা মৌলিক অধিকার হচ্ছে আমাদের স্বাস্থ্য সুরক্ষা, আমাদের চিকিৎসা। তাহলে সে চিকিৎসা সিস্টেমের সাথে কিন্তু ডক্টররা জড়িত, চিকিৎসকরা জড়িত। তারা হচ্ছে কি রাষ্ট্রের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তারা নিয়োজিত থাকে। সেহেতু রাষ্ট্রের সাথে তাদের একটা সম্পর্ক আছে, রাষ্ট্রীয় নিয়ম কানুন মেনে রাষ্ট্রীয়ভাবে রেজিস্টার্ড হয়ে তারা চিকিৎসা দিবে, রেজিস্টার্ড ডক্টর হয়ে তারা চিকিৎসা দিবে। অবৈধ গর্ভপাতের অনেক তথ্য অনেক সময় পুলিশকে জানানোর প্রয়োজন হতে পারে। তারপর জীবন বীমা যারা করতে চায়, জীবন বীমায় করতে আগ্রহী ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষার পর তাদের দেহে যদি কোনো রোগ ধরা পড়ে, তাহলে ওই বীমা কোম্পানিকে সঠিকভাবে রিপোর্ট সরবরাহ করাটা চিকিৎসকের কর্তব্য। না হলে তো সে অসুস্থ, সে অল্প অল্প দিনেই মারা যাবে, সেদিকে বীমা একটা করে রাখছে সে, তাহলে এদিকে বীমা কোম্পানিও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই তো বীমা কোম্পানিকে তার রোগের ব্যাপারে অবশ্যই অবগত করতে হবে, সঠিক তথ্যটা দিতে হবে। এরপর বিভিন্ন এপিডেমিক দেখা দিবে, প্যান্ডেমিক দেখা দিবে, বিভিন্ন রকম মহামারী আসতে পারে পৃথিবীতে। যেমন আমরা কোভিডের একটা মহামারী দেখলাম সবাই, হ্যাঁ, কোভিডের মহামারী গেল। এরকম মনে করেন সামনে কোন একটা মহামারী শুরু হচ্ছে বা মহামারীর একটা আশঙ্কা দেখা দিছে, তাহলে আমাদের রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে জানাতে হবে, উপযুক্ত যারা কর্তৃপক্ষ আছে রাষ্ট্রের, তাদেরকে জানাতে হবে যে সামনে একটা এই ধরনের একটা মহামারী আসতেছে। যেমন সেটা কলেরা হতে পারে, গুটি বসন্ত হতে পারে, প্লেগ, টাইফয়েড, হ্যাঁ, বিভিন্ন ভাইরাস ঘটিত বিভিন্ন মহামারী হতে পারে। সেটা উপযুক্ত উপযুক্ত রাষ্ট্রের উপযুক্ত কর্তৃপক্ষকে জানানো আমাদের নৈতিক দায়িত্ব চিকিৎসক হিসেবে। আর মহামারী শুরু হলে রাষ্ট্রের সরকার ও জনগণের পাশে চিকিৎসকদেরকে প্রথম সারির সৈনিক হিসেবে দাঁড়াতে হবে, একদম ফার্স্ট লাইনের যারা যোদ্ধা যারা আছে এই ধরনের মহামারীর সময়, তারা কিন্তু এই চিকিৎসকরাই। সেক্ষেত্রে রাষ্ট্র বিভিন্ন ফ্যাসিলিটি দিবে চিকিৎসকদেরকে, এবং চিকিৎসকরাও কি করবে, এই ধরনের দুর্যোগপূর্ণ জাতির ক্রান্তি লগ্নে এই মহামারীর সময় চিকিৎসকরাও তাদের কি করবে, নিজেদের জীবন, নিজেদের বুদ্ধিকে, নিজেদের অর্জিত বিদ্যাকে উৎসর্গ করবে রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রের নাগরিকদের কল্যাণে। এরপর যুদ্ধকালীন বিভিন্ন পরিস্থিতি হতে পারে, যুদ্ধকালীন অনেক পরিস্থিতি হইতে পারে। তাহলে যুদ্ধকালীন পরিস্থিতিতে চিকিৎসকদের অনেক দায়িত্ব থাকে। এখানে একটা ছবি দিলাম, এটা হচ্ছে যে ফিলিস্তিনের একটা হসপিটাল। এখানে আমরা জানি যে ইসরায়েলিরা ফিলিস্তিনের বিভিন্ন হসপিটালকে টার্গেট করে অনেকগুলো হসপিটাল কিন্তু ধ্বংস করে দিচ্ছে, এখানে অনেক শিশু মারা গেছে, অনেক সাধারণ নাগরিকরা মারা গেছে। হ্যাঁ, এই ক্ষেত্রেও কিন্তু দেখবেন তাদের কিন্তু ওই ইলেকট্রিক সাপ্লাই চলে গেছে, বিদ্যুৎ নাই। হ্যাঁ, যথেষ্ট পরিমাণে তাদের মেডিসিন নাই, যথেষ্ট পরিমাণে তাদের অক্সিজেন সাপ্লাই নাই, তাদের অন্যান্য যে মেডিকেল সাপোর্ট গুলো এগুলো কিন্তু নাই। তারপরেও চিকিৎসকরা জনগণের পাশে দাঁড়িয়ে, হ্যাঁ, দিন রাত এক করে তারা মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। তাহলে যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু চিকিৎসকদের দায়িত্ব এড়ানো যাবে না, যুদ্ধক্ষেত্রে থেকে পালা যেতে পারবে না। অনেক সেনা কর্মকর্তা আহত হবে, সেনাবাহিনীর লোকজন আহত হবে, সাধারণ মানুষ, সিভিলিয়ান যারা, তারা আহত হবে। হ্যাঁ, এরকম আহত অনেক রুগী থাকবে। যুদ্ধকালীন পরিস্থিতিতে তাদেরকে সহায়তা করতে হবে, এবং চিকিৎসকদের সক্রিয় সহায়তায় আহত যারা নাগরিক এবং আহত যারা যোদ্ধা তাদের চিকিৎসাটা সম্পূর্ণ হয়ে থাকে। আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে একজন চিকিৎসক সেবা করেন দায়িত্ববোধ থেকে, মানবিকতা থেকে, দেশপ্রেম থেকে। কোনো কিছু পাওয়ার আশায় সে সেবার ব্রত নিয়ে এই পেশায় আসে না। আমরা যে মানুষের কাছ থেকে কিছু পাবো, অনেক টাকা পয়সা কামাই ফেলবো, বিষয়টা এরকম না। আমাদের মূলত নৈতিক দায়িত্ববোধ থেকে আমরা চিকিৎসক হব, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো। এবং হ্যানিম্যান স্যার আপনারা দেখবেন অর্গানন অফ মেডিসিনের নাম্বার 1 অ্যাফোরিজমে স্পষ্ট করে বলে দিছে যে চিকিৎসকের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে রোগীকে তার পূর্বের স্বাস্থ্যে ফিরিয়ে আনা, যেটাকে বলা হয় আরোগ্য। তাহলে পূর্বের স্বাস্থ্যে ফিরিয়ে আনা মানে কি? পূর্বের স্বাস্থ্য মানে হচ্ছে সুস্বাস্থ্য, অর্থাৎ নর্মাল ফিজিওলজি যেটা,
প্যাথোলজি মানে হচ্ছে মানুষের রোগ যখন তৈরি হয়ে যায় সেটা প্যাথোলজি। আর নর্মাল ফিজিওলজি মানে সুস্থ মানুষের মানে শরীর, বডি, মন যে অবস্থায় থাকে সেটা হচ্ছে নর্মাল প্যাথোলজি, নর্মাল ফিজিওলজি। তাহলে আমরা প্যাথোলজি থেকে ফিজিওলজিতে আনা, অর্থাৎ অসুস্থ অবস্থা থেকে সুস্থ অবস্থায় রোগীটাকে, একটা মানুষকে প্রত্যাবর্তন করানো, সেটাই হচ্ছে আমাদের চিকিৎসকের উদ্দেশ্য, এখানে অন্য কোনো উদ্দেশ্য না। এবং এটাও বলে দিছে, মানে আপনাদের কারো যদি ব্যবসা করার উদ্দেশ্য থাকে, আপনাদের জন্য রাজপথ পড়ে আছে, শয়তানের রাজপথ পড়ে আছে, আপনারা ওই ব্যবসা করেন, আপনারা হোমিওপ্যাথিতে আসেন না। হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবসায় আপনাদের আসার দরকার নাই। তো এই ছিল আমাদের আলোচনা। তো আজকের ক্লাসে যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আচ্ছা, এই টপিকগুলো আমি আপনাদের মুখ থেকে আরেকবার শুনি, আরেকবার একটু রিভাইজ হয়ে যাক। আমরা কি নিয়ে পড়লাম? চিকিৎসক ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক। আমি স্লাইড গুলা দিচ্ছি, একজন একজন করে আপনারা একটা একটা স্লাইড বলবেন, এক একজন এক একটা স্লাইড বলবেন। প্রথম স্লাইড থেকে কেউ একজন বলেন। স্যার, চিকিৎসক তার রোগীদের গোপনীয়তা বজায় রাখতে বাধ্য, তবে আদালতের নির্দেশ চিকিৎসক তা প্রকাশ করতে বাধ্য। আচ্ছা, তারপর? জখমের রোগী আসলে চিকিৎসকের উচিত পুলিশকে খবর দেওয়া, কারণ অনেক সময় খুনের মতো গুরুতর অপরাধ সংঘাতিক হতে পারে। কেউ আত্মহত্যার চেষ্টা করলে অবশ্যই তা পুলিশকে জানাতে হবে। তারপর এরপর আরেকজন বলেন, এটা মাইক চালু করে বলবেন। আছেন আর কেউ? আর অবৈধ গর্ভপাতের তথ্য অনেক সময় পুলিশকে জানানোর প্রয়োজন হতে পারে। জীবন বীমা করতে আগ্রহী ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষার পর তার দেহে কোনো রোগ ধরা পড়লে সংশ্লিষ্ট বীমা কোম্পানিকে সঠিকভাবে রিপোর্ট করা চিকিৎসকের কর্তব্য। আচ্ছা, তাহলে বীমা কোম্পানিকে জানাতে হবে রোগীটার এই এই রোগ আছে, এটা জানাতে হবে। কারণ বীমার সাথে কিন্তু হেলথের, মানে স্বাস্থ্য বীমা করতে গেলে দরকার আর কি এটা। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হচ্ছে প্যান্ডেমিকের ক্ষেত্রে কি বললাম, এখানে মহামারীর ক্ষেত্রে। মহামারীর আশঙ্কা থাকলে উপযুক্ত কর্তৃপক্ষকে সেটা জানাতে হবে, যেমন কলেরা, গুটি বসন্ত, প্লেগ, টাইফয়েড ও বিভিন্ন ভাইরাস ঘটিত মহামারী ইত্যাদি। মহামারী শুরু হলে রাষ্ট্রের সরকার জনগণের পাশে চিকিৎসকদের প্রথম সারির সৈনিক হিসেবে দাঁড়াতে হবে। আচ্ছা, এরপরে? যুদ্ধকালীন পরিস্থিতিতেও চিকিৎসকদের অনেক দায়িত্ব থাকে, তাদের সক্রিয় সহায়তায় আহত নাগরিক ও যোদ্ধাদের চিকিৎসা সম্পন্ন করে থাকতে হবে। আচ্ছা, তারপর মেসেজটা কি একজন আমাদের? চি- একজন চিকিৎসক সেবা করেন দায়িত্ববোধ থেকে, মানবিকতা থেকে, দেশপ্রেম থেকে। কোনো কিছু পাওয়ার আশায় সে সেবার ব্রত নিয়ে এই পেশায় আসে না। আচ্ছা, তাহলে এতটুকুই আলোচনা আমাদের আজকের, আমরা যে আলোচনাটুকু করলাম। হ্যাঁ, এটা আপনাদের এখানে আর কারো কোনো মানে কিছু বিষয় আপনাদের আর কোনো জিজ্ঞাসা করার আছে কিনা, বা বুঝতে সমস্যা হয়েছে, কোনো বিষয় রিপিট করতে হবে কিনা? না স্যার। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, আমাদের তো আরো 15 মিনিট সময় আছে, আমরা আরো কিছু টপিক আমরা আলোচনা করতে পারি। আহ তার আগে আপনাদের মুখ থেকে শুনি একজন একজন করে। আহ প্রমিলা, আপনার পরিচয়টা একটু দিবেন? স্যার, জি, আপনার পরিচয়টা একটু কাইন্ডলি দেন আমাদেরকে। পড়াশোনা কোথায় করছেন আপনি? আমি হলি খুলনা হোমিওপ্যাথি মেডিকেলে। খুলনা প্রথম বর্ষে স্যার। নাকি? জি স্যার। প্রথম বর্ষে? জি না স্যার, আমি গতবার পাশ করে বেরোইছি। বের হয়ে বেরিয়েছেন? আচ্ছা, আমাদের তো আজকে তো উন্মুক্ত ক্লাস, ওই হিসেবে আসছেন না? আচ্ছা, জি ঠিক আছে, স্যার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রমিলা। এরপরে এখানে কে? ধন্যবাদ ইসমত। স্যার। ইসমত, একটু একটু মাইকটা চালু করবেন কাইন্ডলি। আচ্ছা, উনি বোধহয় আমাকে শুনতে পাচ্ছে না। মনিব, নাম কি ঠিক আছে? মনিব, মাইকটা একটু চালু করেন কাইন্ডলি। আচ্ছা, ইব্রাহিম ভাই, একটু আপনার মাইকটা চালু করবেন। আচ্ছা, যাই হোক। স্যার, জি, যে আপনার পরিচয়টা একটু দিবেন। স্যার
আমার পুরো নাম মনিবুর রহমান, আচ্ছা আচ্ছা আর মনিব সংক্ষিপ্ত নাম স্যার। আচ্ছা আর আমি চতুর্থ বর্ষে পড়ছি স্যার, আর কুষ্টিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে। ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক জি আছে। স্যার। আচ্ছা আজকে যে আমি যে আলোচনাটা করলাম এখানে আপনার কোনো বিষয় বুঝতে সমস্যা হয়েছে কিনা বা আর কিছু না স্যার, জানার আছে সমস্যা কিনা? হয়নি। আচ্ছা না, ঠিক আছে স্যার। আচ্ছা এখানে আমি একটা সবকিছু একটা বুঝতে ওই এখানে স্লাইডে অ্যাড করি নাই, একটা টপিক নিয়ে আলোচনা করছিলাম যে একজন চিকিৎসক চাইলে কখন কোন মুহূর্তে বা কি কি কারণে রুগীটা ছেড়ে দিতে পারেন, রুগী দেখবেন না বলতে পারেন। হ্যাঁ, একজন চিকিৎসক কিন্তু তার হ্যাঁ স্যার। রোগীকে বিনা নোটিশে ছাড়তে পারেন না। তারপরে এমন কিছু ঘটনা জি ঘটবে, স্যার। এমন কিছু কারণ থাকবে যে কারণে তিনি চাইলে রোগীটা ছেড়ে দিতে পারেন। কখন ছাড়বেন বা এরকম হ্যাঁ স্যার। কয়েকটা পয়েন্ট বলেন দেখি। স্যার, রোগী যখন চিকিৎসকের আহ, কথা অনুযায়ী, এক কথায় সহজ কথায় স্যার, কথা না শুনলে সেটা ছেড়ে দিতে পারবে কোনো নোটিশ ছাড়া স্যার। আচ্ছা, আর বলতে এটার পারবেন আর কোনো ভিতরে পয়েন্ট? স্যার স্যার নেশা করলে, হ্যাঁ স্যার। আবার মেডিসিন সঠিক সময় না খাইলে। হ্যাঁ, ওষুধ ওষুধ যেভাবে খেতে বলেছেন দেখা গেল যে প্রেসক্রিপশন মতো রুগী সেভাবে ওষুধ খাচ্ছে না, যে যে পথ্যগুলো দিলেন সেই পথ্যগুলো রুগী খাচ্ছে না, সেক্ষেত্রে আপনি চাইলে রুগীকে বলবেন যে আপনি আমার কথা শুনতেছেন না, আমি আপনাকে আর চিকিৎসা দিতে পারবো না, আপনি চাইলে রুগীটাকে ছেড়ে দিতে পারবেন। আচ্ছা আরেকটা পয়েন্ট কেউ বলেন। রুগী আপনাকে যদি ঠিকঠাক মতো পারিশ্রমিক না দেয়, আপনি রুগীটার কেস রেকর্ড করলেন 1 ঘন্টা, রেপার্টরি দিয়ে অ্যানালাইসিস করলেন আরো 20 মিনিট, বিভিন্ন ম্যাটেরিয়ামেটিকের সাথে আপনি অ্যাডজাস্ট করলেন আরো ধরেন 20 মিনিট বা 40 মিনিট, একটা রুগীর পিছনে আপনি 2 ঘন্টা সময় ব্যয় করে 10 মিনিটে আপনি আপনার ফার্মেসি থেকে মেডিসিনটা রেডি করলেন, 2 ঘন্টা 10 মিনিট ব্যয় করলেন, রুগী আপনাকে সেই 2 ঘন্টা 10 মিনিটের যে পারিশ্রমিকটা, যে আপনার ফিটা, সেটা আপনাকে দিল না বা দিতে চাচ্ছে না, সেক্ষেত্রে আপনি চাইলে ওই রুগীটা নাও দেখতে পারেন। অর্থাৎ যখন চিকিৎসক রুগী দেখার জন্য যথেষ্ট পারিশ্রমিক পাননি তখন তিনি চাইলে সে রুগীটা ছেড়ে দিতে পারেন, এটা ওনার রাইট আছে কিন্তু। আরেকটা হচ্ছে রুগী যখন ভান করবে আসলে সে রুগী না, সে ভান করতেছে রুগীর চেম্বারে আপনার সময় নষ্ট করতেছে, সে আসলে রুগী না, সেক্ষেত্রে আপনি ওই ধরনের রুগীগুলোকে আপনি কি করতে পারবেন, ছেড়ে দিতে পারবেন। আর আপনি যখন অসুস্থ থাকবেন তখন আপনার রুগীরা কি করবে, রুগীদেরও তো ট্রিটমেন্ট নিতে হবে, তখন আপনি রুগীদেরকে বলে বলে দিবেন যে আমি অসুস্থ, বিশ্রামে আছি, বেড রেস্টে আছি, আপনারা কাইন্ডলি অন্য কোনো ডক্টরকে আপনারা দেখান, অথবা সিনিয়র কোনো ডক্টর থাকলে ওনাদের কাছে রেফার করে দিবেন, বা নিজের বন্ধু বান্ধব কোনো ডক্টর থাকলে ওনাদের কাছেও চাইলে আপনি রেফার করতে পারেন। এবং আপনি যে প্রেসক্রিপশনটা দিবেন প্রেসক্রিপশনটা কেমন হতে হবে? স্যার স্পষ্ট বড় হাতের অক্ষরে লিখবো স্পষ্ট মেডিসিনের নাম। করে লিখবেন, একদম একদম ওষুধ খাওয়ার নিয়মগুলো স্পষ্ট ভাষায় লিখবেন এবং রুগীকে বুঝিয়েও দিবেন। এবং ওষুধ কতটুকু পরিমাণে কখন খাবে, খালি পেটে না ভরা পেটে, হ্যাঁ কতটুকু পরিমাণে কিভাবে খাবে, এবং ওষুধ চলাকালীন সময়ে কি কি নিয়ম কানুন মানতে হবে, এবং ওষুধ চলাকালীন সময়ে রোগীর যদি কষ্ট বাড়ে, যদি মেডিসিনাল অ্যাগ্রেভেশন ঘটে, সেক্ষেত্রে আহ কি হবে, তাহলে এই বিষয়গুলা আপনার সাথে যেন কন্ট্যাক্ট করে। অর্থাৎ মেডিসিনাল যখন অ্যাগ্রেভেশন হবে তখন আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, অবশ্যই পেশেন্ট আপনার সাথে ফোনে কথা বলবে, তখন আপনি কাপিং করে খাওয়ার কথা বলে দিবেন। তাহলে এই বিষয়গুলো আপনাকে করতে হবে, এবং এই বিষয়গুলো যদি হয় ঘটে সেক্ষেত্রে আপনি আপনার পেশেন্টদেরকে ট্যাগ করতে পারবেন। তাহলে কি কি বললাম, একটা হচ্ছে রুগী যখন চাইবে যে অন্য কোনো ডক্টরকে দেখাতে, রুগী যদি বলে স্যার আমি অন্য কোনো ডক্টরকে দেখাতে চাচ্ছি, তখন আপনি ধরে রাখবেন না, আপনি রুগী ছেড়ে দিবেন। আবার রুগী যখন আপনার উপদেশ মতো চলবে না, উপদেশ মতো ওষুধ খাবে না, পথ্য গ্রহণ করবে না, সেক্ষেত্রে ওই রুগীটা আপনি ছেড়ে দিতে পারেন। রুগী যখন আপনাকে যথেষ্ট পরিমাণে পারিশ্রমিক দিবে না, আপনার প্রাপ্য যে পারিশ্রমিক, যথেষ্ট পারিশ্রমিক বলতে আপনার প্রাপ্য যেটাতে আপনার হক আছে, মানে একদম অতিরিক্ত ফি নিতে বলতেছি না, যেটা আপনি পাচ্ছেন সেই ফিটা যখন আপনাকে দিবে না, চাইলে আপনি রুগী না দেখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এবং প্রকৃত রুগী না, রুগী রোগের ভান করে আপনার সময় নষ্ট করতেছে, ওই ধরনের রুগী আপনি দেখবেন না। এবং হচ্ছে যখন আপনি নিজে অসুস্থ থাকবেন তখন রুগীদেরকে অন্য কোথাও অন্য কোনো ডক্টরের পরামর্শ নিতে বলবেন। তাহলে এই ক্ষেত্রে আপনি আপনার রুগীদেরকে আপনি পরিত্যাগ করতে পারবেন বা আপনি ছাড়তে পারবেন। আর আমরা যদি রেজিস্টার্ড ডক্টর হই তাহলে আমরা কি কি ফ্যাসিলিটি পাবো, কেউ বলতে পারবেন?
জি স্যার। আমরা যদি রেজিস্টার্ড ডক্টর হই, আমরা যদি রেজিস্ট্রিকৃত ডক্টর হই, সেক্ষেত্রে আমরা কি কি ফ্যাসিলিটি পাবো, আমাদের কি কি অ্যাডভান্টেজ থাকবে এখানে? স্যার একটা সার্টিফিকেট থাকবে, তারপরে সরকারি বেসরকারি ভাবে ওই মানে ডাক্তারি বিষয়ে চাকরিও তো ঢুকতে পারবো। হুম, মানে তারপরে মানে স্যার দিয়েছে আমরা কি করতে পারবো? তারপরে যদি কোনো মেডিসিন আচ্ছা, সেটা ব্যবহার করতে পারবো, যেটা মানে বিভিন্ন ধরনের যেগুলো অনেক কঠিন ওষুধ, জটিল ওষুধ, ক্রিটিক্যাল ওষুধ, অনেক রাসায়নিক ওষুধ থাকতে পারে, অনেকগুলো খুব মানে ডেঞ্জারাস কিছু ওষুধ থাকতে পারে, যেগুলো একমাত্র দক্ষতা চিকিৎসকদেরই থাকে, তাহলে এগুলো ব্যবহার করা রেজিস্টারকৃত ডাক্তারের থাকবে। তারপরে স্যার আবার সার্টিফিকেট প্রয়োগ করতে পারবে কিসে হিসেবে স্যার? সার্টিফিকেট তো আপনি পাস করলেন, জাস্ট ডাক্তারি সনদ। ডাক্তারি সনদ মানে আপনি পাস করছেন, আপনি মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করে পাস করছেন। এখন যে আপনি ডাক্তারি করবেন, আপনার একটা অন্তর্ভুক্তি থাকা দরকার, একটা রেজিস্টার্ড হওয়া দরকার, বুঝতে পারছেন? সার্টিফিকেট মানে আপনি জাস্ট পাস করছেন, ডাক্তারি পাস করছেন, এটার প্রমাণ। আর রেজিস্টার্ড মানে আপনি ডাক্তারি করার লাইসেন্স পাইছেন, বুঝতে পারছেন? একটা হলো আপনি ডাক্তারি পাস করছেন কিন্তু এখনো ডাক্তারি করার লাইসেন্স পান নাই। আপনি যখন রেজিস্টার্ড ডক্টর হয়ে যাবেন, তখন আপনি ডাক্তারি করার কি কি পাবেন, রাষ্ট্রীয়ভাবে আপনি লাইসেন্স পাবেন। তখন রাষ্ট্রের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে। রাষ্ট্রের বিভিন্ন কাজে, মহামারীর সময় আপনাকে কাজ করতে হবে, যুদ্ধকালীন পরিস্থিতিতে আপনাকে কাজ করতে হবে, আপনাকে মানবিক ডাক্তার হয়ে কাজ করতে হবে, আপনাকে হ্যাঁ সেবামূলক মনোভাব নিয়ে কাজ করে যেতে হবে। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের পেশাগত এবং নিয়ে দক্ষতা, যত্ন, বিচার বুদ্ধি, মনোযোগ প্রয়োগ করবেন। হচ্ছে যে আপনি গ্যারান্টি দিয়ে চিকিৎসা করবেন না, গ্যারান্টি দিয়ে চিকিৎসা করবেন। এবং কোনো পুলিশ এসে কোনো একটা রোগী নিয়ে আসছে, কোনো একজন পুলিশ একটু দেখতে বাধ্য না, ঠিক আছে? আপনার উপর যেন ক্ষমতা না খাটায় কোনো পুলিশ এসে। তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, চিকিৎসক চিকিৎসক হতে গেলে আপনার মধ্যে 10টা কোয়ালিটি থাকা বা 10টা স্কিল থাকা জরুরি। আমি 10টা স্কিল, আমাদের আর 5 মিনিট সময় আছে, আমি সেগুলো একটু বলি। আপনার মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে যোগাযোগের একটা দক্ষতা থাকতে হবে। যোগাযোগের দক্ষতা, অন্য রোগীদের সাথে আপনার কি বলতে চাচ্ছে, কি সমস্যাগুলো, রোগীর কথা শুনে বোঝা, আপনার মধ্যে একটা কি থাকতে হবে, সেই দক্ষতাটা থাকতে হবে। এরপরে 2 নম্বরে হচ্ছে আপনার মধ্যে সহানুভূতিশীলতা থাকতে হবে। আপনার মধ্যে সহানুভূতিশীলতা থাকতে হবে। আপনি যে রুগীটা দেখবেন, রুগী কিন্তু খুব কষ্ট নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে আপনার কাছে আসছে, হ্যাঁ, এবং রুগীর যদি কোনো সিভিয়ার কন্ডিশন থাকে, রুগীটা খারাপ অবস্থায়, মুমূর্ষু অবস্থায়, হয়তো রুগীটা আর বাঁচবে না বা একটা ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছে, আপনাকে ওই রুগীর আত্মীয় স্বজনের সাথে কথা বলতে হবে এবং সহানুভূতিশীল মন নিয়ে, সহানুভূতিশীল মন নিয়ে আপনাকে নেতিবাচক খবর হলেও সেটা জানাতে হবে। কষ্টদায়ক হবে, ঠিক আছে আপনার, তবে আপনার মধ্যে সহানুভূতি থাকতে হবে, বিচক্ষণতার সাথে বিষয়গুলো সামাল দিতে হবে। এরপর আপনার সমস্যা সমাধান করার ক্ষমতা থাকতে হবে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে পেশেন্টের আদৌ কি সমস্যা আছে কিনা, এই বিষয়গুলো আপনার বোঝার ক্ষমতা থাকতে হবে। আপনার প্রচন্ড মনোযোগী হতে হবে, ওষুধের ডোজ নির্ধারণ, রোগীর আগে কোনো সমস্যা ছিল কিনা, অ্যালার্জির সমস্যা আছে কিনা বা অন্য কোনো বিষয় আছে কিনা, এগুলো আপনাকে মনোযোগী হয়ে অবজারভেশন করতে হবে। আপনাকে ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকতে হবে। আপনি কি রুগীটাকে রাস্টক্স দিবেন, এপিস দিবেন, না কোনো নিয়ম কানুন দিবেন, না অন্য কোনো মেডিকেল ম্যানেজমেন্ট দিবেন, নাকি সার্জিক্যাল প্রসিডিউরে পাঠিয়ে দিবেন। আপনার ডিসিশন নেওয়ার কি থাকতে হবে, একটা ক্ষমতা থাকতে হবে। ইমার্জেন্সি পরিস্থিতিতে আপনি কি করবেন, একটা ইমার্জেন্সি পেশেন্ট, হার্ট অ্যাটাকের রুগী আসছে, স্ট্রোকের রুগী আসছে, এই মুহূর্তে আপনি কি করবেন? একটা রুগী বিষ খাওয়ার পরে আপনার চেম্বারে নিয়ে আসছে, একটা রুগীকে বিষাক্ত সাপে কামড় দিচ্ছে, দংশন করছে, আপনার চেম্বারে নিয়ে আসছে, আপনি কি করবেন?
তাহলে ইমার্জেন্সি মুহূর্তে আপনার মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে, পেশাদারী মনোভাব থাকতে হবে। একজন যেহেতু আপনি ডক্টর, একজন ডাক্তার হিসেবে আপনার পেশাদারী মনোভাব থাকতে হবে, এবং পরিস্থিতির শিকার হয়ে এমন কিছু করা যাবে না যেটা রোগীর চিকিৎসায় ব্যাঘাত ঘটাবে। নিজের প্রফেশনালিজম ধরে রাখতে কয়েকটা বিষয় খেয়াল করতে হবে। সেটা হচ্ছে, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, ধৈর্যের সাথে সবাইকে পরিস্থিতি বুঝাবেন, পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করবেন। আর রুগী যে সামাজিক অবস্থা থেকেই উঠে আসুক না কেন, ধরুন একটা গরিব রুগী আসছে বা একটা বড় লোক রুগী আসছে, এখানে গরিব ধনী দেখার দরকার নাই, সবার প্রতি আপনি রেসপেক্ট বজায় রাখবেন। এবং রুগী দেখবেন অনেক সময় কথা বলতে লজ্জাবোধ করে, রুগীকে আপনি অ্যাসিউরেন্স করবেন, আশ্বস্ত করবেন যে আপনি বলেন, কোনো সমস্যা নাই, আপনি মন খুলে বলেন আপনার মনের কথাগুলা। সহনশীলতা, সহানুভূতির সাথে রুগীদের সাথে কথা বলতে হবে। এবং আপনারা দেখবেন অনেক রুগী একা হ্যান্ডেল করতে পারবেন না, অনেক সময় দেখবেন আপনাদের মেডিকেল বোর্ড করে একটা টিম নিয়ে কাজ করার দরকার হইতে পারে। আপনি সবাইকে নিয়ে একটা টিম হিসেবে কাজ করার মতো মানসিকতা আপনার থাকতে হবে। অন্যান্য যারা সহকর্মী চিকিৎসক বন্ধু বান্ধব আছে ওদের সমালোচনা করা যাবে না, সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে। আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি থাকতে হবে। আপনি যখন সিনিয়র হবেন, আপনার ডিপার্টমেন্টের বা আপনার কাছাকাছি অনেক ডক্টর থাকবে, তাদের মধ্যে আপনার একটা নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা আপনার থাকতে হবে, এবং আপনার কাছ থেকে তারা কিন্তু শিক্ষা নিবে। আপনার মধ্যে সহনশীলতা থাকতে হবে। সহনশীলতা অনেক ভালো একটা গুণ, অনেক বড় একটা গুণ। সহনশীলতা মানে হচ্ছে, আপনার কি কেউ ধরেন গালি দিল বা একটা নেগেটিভ কথা বললো, আপনি সেটা সহ্য করার ক্ষমতা। অনেক নেতিবাচক কথা বলবে, আপনি কিসের ডাক্তার হয়েছেন? যেমন আমার এক স্যার আছে, ওনাকে ওনার মানে এক ফিমেল রুগী আর কি, মেয়ে রুগী ইয়াং, ও বলতেছে আপনি আমার বালের ডাক্তার, মানে এইভাবে গালি দিল। তারপর আমার স্যার অনেক শান্ত ঠান্ডা মাথায় হ্যান্ডেল করলো, রুগীটা ছিল ক্যান্সার হিসেবে। তাহলে আপনাকে অনেক নেতিবাচক পরিস্থিতিতে পড়তে হবে, সেক্ষেত্রে আপনাকে সহনশীল হয়ে, ধৈর্যশীল হয়ে, অন্যের মতামতকে গুরুত্ব দিয়ে, অন্যের মতামতকে শ্রদ্ধা করে, অন্যদের প্রতি সহানুভূতিশীল হয়ে আপনাকে চিকিৎসা দিতে হবে। এবং সবশেষে আপনার যে বিষয়টা থাকতে হবে সেটা হচ্ছে, শেখার ইচ্ছা থাকতে হবে। শেখার ইচ্ছা থাকতে হবে। নতুন নতুন অনেক কিছু আবিষ্কার হচ্ছে, নতুন নতুন অনেক রোগ আসতেছে, অনেক ওষুধ আসতেছে। হ্যাঁ, মেডিকেল সায়েন্স কিন্তু মানে প্রত্যেক দিনে আপডেট হচ্ছে, প্রত্যেক দিনে নতুন নতুন অনেক তথ্য আসতেছে, আপনাকে আপডেট থাকতে হবে। আপনাকে বিভিন্ন জার্নাল পড়তে হবে, অ্যাডভান্স বিষয়গুলো পড়তে হবে। হ্যাঁ, অ্যাডভান্স যে মেডিকেল যে ম্যাগাজিন গুলো আছে এগুলো আপনার ঘাটাঘাটি করতে হবে, ওখান থেকে আপনি অনেক তথ্য আপনি পাবেন। নতুন নতুন রিসার্চ হচ্ছে, চিকিৎসা পদ্ধতি বের হচ্ছে, এগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তাহলে এই বিষয়গুলো যদি না থাকে এবং আপনি যদি মানবিক না হন, তাহলে আপনি সফল হতে পারবেন না। মনে রাখতে হবে যে চিকিৎসক হওয়া কিন্তু এত সহজ কাজ না, বছরের পর বছর কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে। তবে আপনি ব্যক্তি চিকিৎসক হিসেবে সমাজে পরিচিতি পাবেন, মানুষের সম্মান এবং শ্রদ্ধা অর্জন করবেন। থ্যাংক ইউ সবাইকে। আমাদের সময় শেষ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখানে শেষ করছি, আর কারো কোনো তো কথা নাই, ঠিক আছে? শেষ করে দিই তাহলে। স্যার আদাব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।